আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাস পর্যন্ত আমরা কার্বোহাইড্রেটের যে শ্রেণীবিভাগ তার একটি ভাগ ছিল মনোস্যাকারাইড, একটি ভাগ ছিল অলিগোস্যাকারাইড আর একটি ছিল পলিস্যাকারাইড। আমরা মনোস্যাকারাইডের দুটি উদাহরণ, একটি ছিল গ্লুকোজ, অন্যটি ছিল ফ্রুক্টোজ। গত ক্লাস পর্যন্ত আমরা গ্লুকোজের গঠনটি পড়িয়েছিলাম, তাই আজকে আমরা আর ভূমিকায় না গিয়ে ধারাবাহিকভাবে গ্লুকোজের পর যে আমরা উদাহরণটি পড়েছিলাম ফ্রুক্টোজ, সেই গঠনটি আলোচনা করছি। তাহলে আমরা চলে আসছি ফ্রুক্টোজের গঠন। আবার বলে রাখছি, আমি যখন এই গঠনটি পড়াবো পাশাপাশি তোমরা এই গঠনটি খাতায় আঁকার চেষ্টা করবে। খেয়াল করো, ফ্রুক্টোজ, যে ফ্রুক্টোজটি আছে দেখো, এর মধ্যে আমরা জানি এর সংকেতটি হচ্ছে C6H12O6। যেহেতু এর কার্বন সংখ্যা 6, সুতরাং আমরা আগের মতোই বলতে পারছি গ্লুকোজের মধ্যেও কিন্তু কার্বন সংখ্যা ছিল 6টি, বিধায় গ্লুকোজও ছিল হেক্সোস। একইভাবে ফ্রুক্টোজের মধ্যেও যেহেতু কার্বন সংখ্যা 6, সুতরাং ফ্রুক্টোজ একটি হেক্সোস। পার্থক্য হচ্ছে, মনে করে দেখো, গ্লুকোজের মধ্যে কার্যকরী মূলকটি ছিল CHO, অর্থাৎ অ্যালডিহাইড মূলক, বাট ফ্রুক্টোজে কার্যকরী মূলকটি অ্যালডিহাইড নয়, কিটো। তাহলে অ্যালডিহাইড ছিল বিধায় গ্লুকোজের নাম ছিল অ্যালডোহেক্সোস, 6 কার্বন বিশিষ্ট। তাহলে ফ্রুক্টোজ যেহেতু কিটোমূলক থাকে এবং 6 কার্বন বিশিষ্ট, তাই এই ফ্রুক্টোজটিকে আমরা কিটোহেক্সোস বলি। অর্থাৎ এটি একটি পার্থক্য, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেতটা এক হলেও আণবিক গঠনটা ভিন্ন। গ্লুকোজের মধ্যে কার্যকরী মূলকটি হচ্ছে অ্যালডিহাইড মূলক, অন্যদিকে ফ্রুক্টোজের সেই কার্যকরী মূলকটি হচ্ছে কিটোমূলক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গ্লুকোজের সেই গঠন, ফ্রুক্টোজের সেই গঠনটি আঁকবো। আমরা শুরু করছি। তাহলে দেখো, যেহেতু কার্বন সংখ্যা 6টি, আমরা আঁকি 1 2 3 4 5 6। দেখো, যেহেতু অ্যালডিহাইড ছিল অলওয়েজ 1 নাম্বার কার্বন, আমরা কিটোটা এইভাবে আঁকি, অর্থাৎ কার্বনের দুটি হাত খালি। সুতরাং যেহেতু তার দুটি হাত খালি, সে প্রান্তীয় কার্বন হিসেবে কাজ করতে পারবে না। যদি করে তখন তার একটি হাত অপূর্ণ থেকে যাবে। তাই আমরা কি করব দেখো, তাই এক্ষেত্রে এই ফ্রুক্টোজের মধ্যে কার্যকরী মূলকটি কিটোমূলক, যেটি থাকে 2 নং কার্বন হিসেবে। খেয়াল করো, 1 2 নং কার্বন হচ্ছে কিটো, 1 2 3 4 5 6, 6টি কার্বন। 2 নম্বর কার্বনে রয়েছে কার্যকরী মূলকটি বা কিটোমূলকটি। এখন দেখো, আগের মতোই 3 নম্বর কার্বনে OH বামে, আর সবগুলোতে ডানে। 1 নাম্বারটা আমরা ডানে দিয়ে আগে, তারপর চেঞ্জ করলে করব। 4 নাম্বারটাও ডানে, 5 নাম্বারেও ডানে, 6 নাম্বারেও ডানে। এখন দেখো, তাহলে অবশিষ্ট যে যোজনীগুলো খালি রয়েছে, অপূর্ণ রয়েছে, আমরা সেটি ফিল আপ করবো। দেখো, কার্বনের এখানে 1 2, সুতরাং আরো 2টি হাইড্রোজেন লাগবে। এখানে 1 2 3 4 আছে, সো লাগবে না। এখানে 1 2 3 আরেকটা হাইড্রোজেন লাগবে। এখানে 3টি আছে, আরেকটা হাইড্রোজেন লাগবে। এখানে লাগবে একটি। এখানে দেখো, যেহেতু দুটি হাত অপূর্ণ, তাই 2টি। এবার খেয়াল করো, গত ক্লাসে আমরা
গ্লুকোজের ক্ষেত্রে দেখিয়েছিলাম দুইটা H কে আমরা এইভাবে না লিখে আমরা একসাথে লিখে ফেলতে পারি। দেখো সি, দুইটা H কে একসাথে CH2OH। সুতরাং একইভাবে আমরা এটাও লিখতে পারি। দেখো আমরা লিখলাম CH2OH। এটি হচ্ছে, এখন আমরা যেটা আঁকলাম, এটি হচ্ছে ফ্রুক্টোজের যে চেইন গঠনটি বা শেকল গঠনটি রয়েছে, এটি হচ্ছে ফ্রুক্টোজের সেই চেইন গঠন বা শেকল গঠনটি। এখন দেখো আমরা চক্র আঁকবো এখান থেকে। গত ক্লাসে যেহেতু আমরা গ্লুকোজে দেখিয়েছি, আমরা এখন আর সেইভাবে বিস্তারিত ব্যাখ্যা যাব না। খেয়াল করো, অক্সিজেনের তার যোজনী দুইটি হাত দিয়ে সে 2 নং কার্বনকে ধরে রেখেছে। এখন সে কি করবে? গতকালকের মতো খেয়াল করো, অক্সিজেন একটি হাত দিয়ে কার্বনকে ধরলো, আরেকটি দিয়ে সে 5 নং, গতকালকে বলেছিলাম, দূরবর্তী কার্বনকে সে ধরলো এবং সেটি হচ্ছে 5 নাম্বার কার্বন, যেটি হচ্ছে অপ্রতিসম কার্বন। তাহলে খেয়াল করো এখন কি হবে, এখন এই OH যেটি আছে সেই OH টি এখান থেকে চলে যাবে। কোথায় গেল? সে গেল কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বন যুক্ত হলো আগের মতোই। এখন দেখো এখানে আমরা এই জায়গা থেকে তার সেই চক্রটি আঁকবো। একটু আঁকি আমরা। দেখো প্রথমত গ্লুকোজের মধ্যে 6টি কার্বন ছিল, সেখানে একটা CH2OH ছিল। 1 নং এবং 5 নং কার্বনের মধ্যে ছিল অক্সিজেন ব্রিজ, এখানে হয়েছে 2 এবং 4। সুতরাং খেয়াল করো এখানে অক্সিজেন ব্রিজটা হবে 2 এবং 4 নং কার্বনের মধ্যে। দেখো 1 নং কার্বন যেটি আছে 1 2 3 4 5 6। দেখো 1 নং কার্বন যেটি আছে সেই 1 নং কার্বনটি থাকবে 2 নং এর সাথে, এটি একটি শাখা হিসেবে। একইভাবে 6 নং কার্বনটি হচ্ছে 5 নং এর সাথে এটি শাখা হিসেবে। সুতরাং 2 3 4 5 এই 4টি কার্বন থাকবে মূল চক্রে, যে ক্ষেত্রে 2 এবং 5 নাম্বার কার্বন এর মধ্যে রয়েছে অক্সিজেন ব্রিজ। সুতরাং এই চক্রের 4টা কার্বন মানে 4টি কোণা থাকবে, 4টি কর্নার থাকবে। আমরা আঁকি একটু। আগের মতোই একটা বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা গ্লুকোজের মধ্যে কার্বনের কাউন্টিং করেছিলাম ক্লকওয়াইজ, বাট ফ্রুক্টোজে এন্টি ক্লক। তাহলে এন্টি ক্লক, দেখো ক্লক ছিল এইভাবে, সুতরাং এন্টি ক্লক হবে এইভাবে এন্টি ক্লক। এবার ভাবো তাহলে এন্টি ক্লক মানে হচ্ছে এ সাইড থেকে আসবে, তাহলে 2 নাম্বার, নিঃসন্দেহে 2 নাম্বার কার্বন, সাথে কার বন্ধন 5 নাম্বার। খেয়াল করো 2 এবং 5 এর মধ্যে গঠিত হয়েছে অক্সিজেন ব্রিজ। তাহলে এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, 5 নাম্বার। 2 এর সাথে থাকবে 1 আর 5 এর সাথে 6। এখন খেয়াল করো আগের মতই বলছি, ডানে থাকলে নিচে। দেখো 2 নং কার্বনে OH আছে ডানে, সুতরাং 2 নং কার্বনের OH টি বসবে দেখো নিচে। মনে আছে কিনা? ডানে থাকলে নিচে আর বামে থাকলে উপরে। স্বভাবতই CH2OH উপরে। শুধু তাই না, দেখো এটি হচ্ছে 1 নং কার্বন। এবার আসো 3 নম্বর কার্বন, H ডানে মানে H নিচে, OH বামে মানে OH উপরে। 4 নম্বর কার্বনে আসো, দেখো OH ডানে মানে OH নিচে, H বামে মানে H হচ্ছে উপরে। এখন দেখো 5 নং কার্বনের সাথে দুটি আছে, এক হচ্ছে H বামে হলে স্বভাবতই উপরে যাবে, আর স্বাভাবিকভাবে তখন CH2OH যেটি আছে সেটি নিচে চলে যাবে।
শুধু তাই না, এটা হলো 6 নাম্বার কার্বন। অতএব ফ্রুক্টোজের এই গঠনটি শুদ্ধ, একেবারে শুদ্ধ। এবার একটা জিনিস বলি তোমাদেরকে, মোস্তফা কামাল পাঠা স্যারের বইতে আছে এভাবে, এক্ষেত্রে দেখো CH2OH স্যারের বইতে CH2OH আছে উপরে এবং তার এগেনস্টে যে H এটা নিচে। খেয়াল করো কেন এটাও শুদ্ধ, দুইটা বলছি শুদ্ধ কেন, কারণ CH2OH যেহেতু এটি 6 নাম্বার কার্বন, প্রান্তীয় কার্বন হওয়াতে সে দুই প্রান্তে চলে গিয়েছে, সো এটাও শুদ্ধ। যদি এক্সামে তোমরা এটা লিখো তবুও শুদ্ধ, আর যদি CH2OH কে তোমরা নিচে দাও, দেখো যদি CH2OH কে নিচে দাও তার এগেইনস্টে H-টাকে উপরে দাও তবু শুদ্ধ, সেক্ষেত্রে 6 নাম্বার কার্বন হচ্ছে নিচে। অতএব দুটি শুদ্ধ, কোনোটাতে কোনো ভুল নেই, দুইটাতে নাম্বার দিবে। এখন খেয়াল করো, তবে একটা সুবিধা হচ্ছে এটাই, যদি তুমি এইভাবে লিখো, যদি তুমি CH2OH উপরে এবং H নিচে লিখো, দ্যাট মিন্স এটি হচ্ছে 6 নং কার্বন, তোমার একটা সহজ বুদ্ধি হয় তখন। খেয়াল করো, যেহেতু এন্টি ক্লকওয়াইজ, দেন আমরা OH কে 2 লিখলে H কে 1 লিখতে পারি, OH কে 2 লিখলে H কে 1 লিখতে পারি। তার মানে হচ্ছে ফ্রুক্টোজের গঠনটি হচ্ছে 2-1-2-1। খেয়াল করো, গ্লুকোজ দুটি ছিল, একটা ছিল আলফা গ্লুকোজ 1-2-1-2-1, আর একটা ছিল বিটা গ্লুকোজ 2-2, সরি আমি ভুল বলেছি, আলফা গ্লুকোজ হচ্ছে 2-2-1-2-1, আলফা গ্লুকোজ 2-2-1-2-1, আর বিটা গ্লুকোজ হচ্ছে 1-2-1-2-1, আর ফ্রুক্টোজ হচ্ছে 2-1-2-1। যদি তোমরা CH2OH নিচে দাও, দেন 2-1-2 মনে রাখলে হবে, OH CH2OH নিচে আর H উপরে। আমরা দুভাবে প্র্যাকটিস করাবো তোমাদেরকে। তাহলে আশা করছি শিক্ষার্থীরা আমরা বোধহয় ফ্রুক্টোজের গঠনটি এখন আঁকতে পারবো। আমরা একটু এখানে প্র্যাকটিস করি আরেকবার। কিভাবে মনে করিয়ে দিই, কি কি ছিল, 2-1-2-1, এখানে H দিলেও চলে, বাট আমরা ওভাবে লিখি, যেহেতু ওটা প্র্যাকটিস করেছি, আমরা একটা উপরে দিই। তাহলে খেয়াল করো, উপরে ছিল মনে আছে আমাদের CH2OH, এটাও ছিল CH2OH, H এর অপোজিটে OH, OH এর অপোজিটে H। এবং খেয়াল রাখবে এটা কার্বনের নাম্বারিংটা হবে এই সাইড থেকে, এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3, 4, 5 এবং এটি 6 নং কার্বন। সুতরাং আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ফ্রুক্টোজের গঠনটি আঁকতে পারবে। শুধু এটা খেয়াল রাখতে হবে, গ্লুকোজের যখন আমরা চক্র আঁকবো তখন এর নাম্বারিংটি হয় ক্লকওয়াইজ, বাট ফ্রুক্টোজের ক্ষেত্রে সেটি হবে এন্টি ক্লকওয়াইজ। তো আমরা এ পর্যন্ত গত ক্লাসে আমরা গ্লুকোজের গঠনটি আর এখন আমরা ফ্রুক্টোজের গঠনটি পড়লাম। এই দুটি ছিল মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য। এখন আমরা আরেকটি পড়াবো, যেটা হচ্ছে একটি অলিগোস্যাকারাইড। আর আমরা অলিগোস্যাকারাইডের দুটি উদাহরণ পড়েছিলাম। একটি ছিল সুক্রোজ, আর হলো মল্টোজ, আরো আছে সেলুলোজ, আমরা এগুলো পড়াবো। তো আমরা প্রথম আসছি অলিগোস্যাকারাইডের একটি উদাহরণ। তার আগে আমরা পড়েছিলাম মনোস্যাকারাইডের উদাহরণ। অলিগোস্যাকারাইডের একটি উদাহরণ হচ্ছে সুক্রোজ, আর
এর আগের ক্লাসের সুবাদে আমরা এটাও জানি সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, অর্থাৎ একটি সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়। তাই আমরা চলে আসছি আমাদের এখনকার যে আলোচ্য সূচি, সেটা হচ্ছে একটি সুক্রোজের গঠনটি আমরা পড়াবো। শুরু করছি সুক্রোজ এর গঠন। আমরা একটু সবাই লিখবো সুক্রোজ। দেখো সুক্রোজ গঠিত হয় কিভাবে? সুক্রোজ গঠিত হয় একটি আলফা গ্লুকোজ এবং এর সাথে একটি ফ্রুক্টোজ। তো মনে রাখবে এই ফ্রুক্টোজ বললেও চলবে তোমাদের, আবার যদি কেউ বিটা ফ্রুক্টোজ বলো তাতেও চলবে। ইচ্ছা করলে তুমি লিখতেও পারো বিটা ফ্রুক্টোজ, আবার না লিখলেও সমস্যা নেই, কারণ সুক্রোজের মধ্যে যে ফ্রুক্টোজটা কাজ করে দ্যাট ইজ অলওয়েজ বিটা ফ্রুক্টোজ। তাহলে আমরা আসছি, আমরা সুক্রোজ পড়াবো কিভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে সুক্রোজ গঠিত হয় সেটা আমরা দেখাচ্ছি। খেয়াল করো কিভাবে। তাহলে আমরা প্রথমে একটি আলফা গ্লুকোজ আঁকছি, আর আলফা গ্লুকোজটা কি আমরা সবাই জানি। একদম সহজে মনে রাখি আমরা, আলফা গ্লুকোজ মানে হচ্ছে 2 2 1 2 1 2 2 1 2 1 এবং সেটি ক্লকওয়াইজ। OH এর এগেইনস্টে OH এর এগেইনস্টে H, H এর এগেইনস্টে OH, OH এর এগেইনস্টে H, আর শেষটা CH2OH। আর আমরা জানি কার্বন সংখ্যাটি হচ্ছে এটি 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4, 5 এবং 6 নং কার্বন। পাশে আমরা আঁকতে হবে আরেকটি ফ্রুক্টোজ। তাহলে আমরা ফ্রুক্টোজটা আঁকি এখন। আঁকি 2 1 2 1। তাহলে 2 1 2 1। এখন এখানে H দিতেও পারি, উপরেও দিতে পারি, উপরে দিয়ে আঁকছি, দুইটাই শুদ্ধ। এটা বোধহয় প্রথম কার্বন, তাই ছিল CH2OH, এটা OH, OH এর বিপরীতে H। আমরা এখানেও নাম্বারিংটা করে ফেলি। 1 নাম্বার কার্বন, 2 3 4 5 6। এখন দেখো এখানে আমরা পাশাপাশি একটি আলফা গ্লুকোজ এবং তার পাশে একটি ফ্রুক্টোজ এঁকেছি। এখন এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা জানি একটি বন্ড দিয়ে যুক্ত হয়, গত ক্লাসে আমরা দেখেছিলাম, সেটি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। সুতরাং এখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের সাথে যুক্ত হবে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা। আর এটাও জানি গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হলে সেখান থেকে এক অণু পানি বেরিয়ে যায়। এখন খেয়াল করো, এটি হচ্ছে গ্লুকোজের 1 নং কার্বন। দেখো ভালো করে, গ্লুকোজের 1 নং কার্বন।
পাশে রয়েছে ফ্রুক্টোজের 2 নং কার্বন। দেখো তাহলে বের হবে কে? পানি। তাহলে পানি বের হওয়া মানে কি খেয়াল করো, AOH এবং AH দেখো এখান থেকে চলে যাবে, আমরা এখান থেকে নিয়ে যাই। দেখো OH চলে গিয়েছে, H চলে গিয়েছে, তাহলে রইল কে? রইল এখানে অক্সিজেন। এখন দেখো অক্সিজেনের দুটি হাত, হাত বলতে দুটি যোজনী। দেখো একটি দিয়ে সে 1 নং কার্বনকে ধরে রেখেছে, কি করবে এখন? আরেকটা দিয়ে সে 1 নং কার্বনকে ধরছে একটা দিয়ে, আরেকটা দিয়ে সে অক্সিজেনটা কি করবে? দেখো সে অক্সিজেনটা আরেকটা হাত দিয়ে সে ফ্রুক্টোজকে ধরবে, অর্থাৎ একটি হাত, এটা আমরা মুছে ফেলি, এবার এই অংশ মুছে ফেলছি আমরা। এবার দেখো সে কি করছে, অক্সিজেনের দুটি হাত, একটা হাত দিয়ে সে গ্লুকোজের 1 নং কার্বনকে ধরেছে, আরেকটা হাত দিয়ে সে ফ্রুক্টোজের 2 নং কার্বনকে ধরেছে। তাহলে খেয়াল করো বন্ডটা হয়েছে 1 এবং 2 নং কার্বনের সাথে, আর এই যে বন্ডটা তৈরি হলো সেই বন্ডটিকে আমরা কি বলি? গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এখন প্রশ্ন আসছে গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলে, যে তোমরা পাও না ছেলে, খেয়াল করো এটি একটি মনোস্যাকারাইড। গ্লুকোজ যেটি, এটি একটি মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটি আরেকটি মনোস্যাকারাইড। তাহলে খেয়াল করো দুটি মনোস্যাকারাইড এর মধ্যে যে বন্ড তৈরি হয়েছে এটি গ্লাইকোসাইডিক বন্ড, এবং এখান থেকে বেরিয়ে গিয়েছে 1 অণু পানি। সুতরাং আমরা এভাবে বলতে পারি দুটি মনোস্যাকারাইড এর মধ্যে 1 অণু পানি অপসারিত হয়ে যে বন্ড এর সৃষ্টি হয় তাকে গ্লাইকোসাইডিক বন্ড বলে। আবার সহজ ভাবেও লিখতে পারো, যদি এক্সামের জন্য আসে 1 নাম্বার, দেন লিখবো দুটি মনোস্যাকারাইড পরস্পরের সাথে যে বন্ড দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এখন দেখো এই যে পানিটা বেরিয়ে গেল প্লাস H2O। তাহলে খেয়াল করো আমি এভাবে বলতে পারি বোধহয়, একটু মনোযোগ দাও। দেখো তাহলে গ্লুকোজ হচ্ছে C6H12O6, ফ্রুক্টোজটাও C6H12O6। যখন তারা বন্ড করলো দুইটা মিলে, দেন কি হলো? দেখো আমরা কি পেলাম, জানি আমরা C12H22O11 প্লাস 1 অণু পানি পেলাম। আমরা মিলিয়ে দেখি C12 মিলেছে কিনা, যেহেতু 6টা কার্বন, 6টা কার্বন মিলেছে, এটা মিলছে। H22 গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 মিলেছে। O11 দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 দেখো C12H22O11 মিলেছে। সুতরাং যদি প্রশ্ন করা হয় সুক্রোজ কিভাবে গঠিত, আমরা এভাবে বলবো এটা আলফা গ্লুকোজ এবং একটি বিটা ফ্রুক্টোজ পরস্পরের সাথে 1,2 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করে সুক্রোজ। গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলে? একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে আরেকটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের যে বন্ধন হয় তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড, যে বন্ড হলে 1 অণু পানি বেরিয়ে যায়। তো শিক্ষার্থীরা আমরা আশা করছি এই সুক্রোজের যে গঠনটি আমরা পড়িয়েছি সেটা আমরা পারবো। এবার আমরা আমাদের পরবর্তী যে উদাহরণটি ছিল অলিগোস্যাকারাইডের, সেটিতে চলে যাব। আমরা সুযোগ পেলে এটা আরেকবার প্র্যাকটিস করাবো, এবং তোমরা যে কাজটা করবে, আমরা যেটা প্র্যাকটিস করাচ্ছি সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু ভুলবে না। এবার আসছি, দেখো এর আরেকটি উদাহরণ আছে অলিগোস্যাকারাইডের। আরেকটি উদাহরণ হলো সেলুবায়োজ। তো আমরা এবার সেই সেলুবায়োজের গঠনটি শুরু করছি। দেখো সেলুবায়োজ,
সেলুবায়োজ গঠিত হয় একটি বিটা গ্লুকোজ প্লাস আরেকটি বিটা গ্লুকোজ। তাহলে আমরা একটু হলেও বোধহয় বুঝে গিয়েছি, যেহেতু দুটা বিটা গ্লুকোজ দিয়েই সেলুবায়োজটা তৈরি হয়, সুতরাং সেলুবায়োজ হচ্ছে একটি ডাইস্যাকারাইড যেখানে দুটি বিটা গ্লুকোজ রয়েছে। তো আমরা আসছি অন্যদিকে, খেয়াল করো সুক্রোজ ও একটি ডাইস্যাকারাইড, পার্থক্য হচ্ছে সুক্রোজের মধ্যে থাকে একটা আলফা গ্লুকোজ এবং এটি বিটা ফ্রুক্টোজ, আর সেলুবায়োজে থাকে দুটি বিটা গ্লুকোজ। তো আমরা শুরু করছি। এবার বুঝে গিয়েছে অবশ্যই সে বন্ডটা হবে গ্লাইকোসাইডিক বন্ড। আসছি সেলুবায়োজ। তাহলে আমরা পাশাপাশি দুটি বিটা গ্লুকোজ আঁকি, আর আমরা বিটা গ্লুকোজ একেবারে মুখস্থ আছে আমাদের 1 2 1 2 1, এবং এটাও জানি এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে 1 2 1 2 1। 1 এর এগেইনস্টে 2 মানে H এর এগেইনস্টে OH, OH এর এগেইনস্টে H, OH H, আর বরাবরের মতো শেষটা হচ্ছে CH2OH। আমরা কার্বন নাম্বারিং করি। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 4 5 এবং 6 নং কার্বন আঁকলাম। এটি একটি বিটা গ্লুকোজ। যেহেতু দুটা বিটা গ্লুকোজ নিয়ে সেলুবায়োজ গঠিত, তাই আমরা পাশে আরেকটা বিটা গ্লুকোজ আঁকছি। বরাবরের মতোই 1 2 1 2 1। এটি OH, এটি H, OH H, এটা হলো CH2OH। আমরা আবারও কার্বনের নাম্বারিং গুলো করছি। আমি যখন বারবার তোমরা প্র্যাকটিস করবে বাসায়, তখন আর করতে হবে না, যেহেতু আমরা প্রথমবার আঁকছি। এই সেলুবায়োজের গঠনটাতে আমরা বারবার নাম্বারিং করছি। এখন দেখো একইভাবে দুইটা বিটা গ্লুকোজ আঁকলাম। এখন এদের মধ্যে একটি বন্ড হবে যেটি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আমরা এটাও জানি আবার গ্লাইকোসাইডিক বন্ড হয় কার মধ্যে? OH এবং OH এর মধ্যে। সুতরাং দেখো এখান থেকে OH থেকে এখান থেকে OH গেল, দেখো, আর এখান থেকে চলে গেল H। তাহলে উৎপন্ন হলো পানি। আর যে অক্সিজেনটা রয়েছে সে অক্সিজেনটা কি করবে? সে একটি হাত দিয়ে সে 1 নং কার্বনে ধরলো, একটি বিটা গ্লুকোজের, আরেকটি হাত দিয়ে সে আরেকটি বিটা গ্লুকোজকে ধরলো। তাহলে খেয়াল করো এখানে এটা হচ্ছে 1 নং কার্বন, এটি হচ্ছে 4 নং কার্বন, আর বন্ডটি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে বিটা গ্লুকোজ প্লাস বিটা গ্লুকোজ C6H12O6 C6H12O6 তারা কি করলো? তারা তৈরি করলো C12H22O11 প্লাস 1 অণু পানি। এখন খেয়াল করো সুক্রোজেরটাও একই ছিল এই সংকেত। এবার পার্থক্য হচ্ছে সুক্রোজের মাঝে থাকে একটি আলফা গ্লুকোজ প্লাস একটি বিটা ফ্রুক্টোজ, আর সেলুবায়োজে থাকে দুইটা বিটা গ্লুকোজ।
গ্লুকোজের মধ্যে হয় 1,2 গ্লাইকোসাইডিক বন্ড আর ফ্রুক্টোজে হয় 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। যদিও সুক্রোজ এবং সেলুলোজ দুটি, দেখো সুক্রোজটাও যেমন ছিল ডাইস্যাকারাইড, একইভাবে সেলুলোজও ডাইস্যাকারাইড। তাহলে পার্থক্য কোথায়? আমরা দুটি পার্থক্য পেলাম। প্রথমত এক হচ্ছে সুক্রোজ গঠিত হয় এক অণু আলফা গ্লুকোজ এবং এক অণু বিটা ফ্রুক্টোজের সমন্বয়ে, অন্যদিকে সেলুলোজ গঠিত হয় একটি বিটা গ্লুকোজের সাথে আরেকটি বিটা গ্লুকোজ, অর্থাৎ দুটি বিটা গ্লুকোজের সমন্বয়ে। আবার সেলুলোজের মধ্যে বন্ডটি হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, কিন্তু সুক্রোজের মধ্যে আমি ভুল বলেছি, সুক্রোজের মধ্যে যে বন্ডটি সেটি হচ্ছে 1,2 গ্লাইকোসাইডিক বন্ড, সুক্রোজে 1,2 গ্লাইকোসাইডিক বন্ড। অন্যদিকে সেলুলোজের মধ্যে যে বন্ডটি সেটি হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে যদি সুক্রোজ এবং সেলুলোজের মধ্যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে সুক্রোজ ও সেলুলোজের পার্থক্য করা, আমরা ইনশাআল্লাহ অবশ্যই পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আর পড়াবো না, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এর পরবর্তী যে অংশটি রয়েছে মনো এবং অলিগোস্যাকারাইড শেষ হয়েছে, ফাইনালি যেটি রয়েছে পলিস্যাকারাইড, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সেই পলিস্যাকারাইড অংশটি পড়াবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।